এই দেশটা একটা অন্ধকার সময় পার করেছে গত ৫৪ বছর। এই দেশটাকে নতুন আলোর দিকে নিতে হলে একদম নতুন মানুষের এবং যারা আলোর পথে হাঁটছেন সেই সব মানুষের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, এই কথাটি আসলে সত্য নয়। আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি নয়। এই রাষ্ট্রটাকে যারা রক্ষা করতে পারে, দেশটাকে যারা রক্ষা করতে পারে, মানুষের ভাগ্য যারা পরিবর্তনে কাজ করতে পারে এবং দুর্নীতি যারা বন্ধ করতে পারবে, চাঁদাবাজি যারা বন্ধ করতে পারবে, সুশাসন বা সৎ লোকের শাসন যারা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে পারবে, তাদেরকে ভোটটা দেবেন। ৫৪ বছর আপনি কি পেয়েছেন হিসেব করেন, আর কি হারিয়েছেন তাও হিসাব করেন। যদি হিসেব করে বুঝতে পারেন কি হারিয়েছেন আর কি পেয়েছেন, তখন বুঝবেন আপনার ভোটের মূল্য কত। দর্শক, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বিত একটি প্রতিষ্ঠান বা সংস্থার নাম। বিগত সময়ে এই বাহিনীটি যথেষ্ট দুর্নাম কামিয়েছে। রাষ্ট্রীয় বাহিনী হিসেবে এই বাহিনীটিকে আমরা দায়মুক্তি দিতে পারি না। আবার এই বাহিনীর সব অফিসার বা সব সদস্য খারাপ ছিল না। কিছু উচ্চাকাঙ্ক্ষী কারাপ্টেড দলবাজ ব্যক্তির জন্য পুরো সেনাবাহিনী দুর্নাম ঘাড়ে নিতে পারে না। এটা একদম আমার নিজের মতামত। এই দেশের সেনাবাহিনীকে আমরা দেখেছি হাউজিং প্রতিষ্ঠান বানানো হয়েছে। আমাদের সেনাবাহিনী বড় বড় ভবন, ইমারত, সড়ক, বিভিন্ন টেন্ডারের কাজ করেছে। পাশাপাশি আমাদের সেনাবাহিনীর ভেতরকে দুর্বল করে দিয়েছে আমাদের শত্রু রাষ্ট্রটি দেশের লেন্দুক দর্জিদের সাহায্যে। সেই সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমিক অফিসার যেমন আছেন, সদস্য যেমন রয়েছেন, আবার রয়েছেন লোভী ব্যক্তিরাও, যারা পদ, পদবি, রাজনৈতিক খায়েশ, উচ্চাকাঙ্ক্ষা, বিদেশিদের প্রেসক্রিপশন সার্ভ এবং দলবাজি বা অবৈধ অর্থ পকেটে পোড়ার জন্য রাষ্ট্রকে বিকিয়ে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন। সেই রাষ্ট্রকে আবার নতুন দিকে এগিয়ে নিতে হলে আমাদের সেনাবাহিনীকে রক্ষা করতে হবে। আমাদের সেনাবাহিনীকে যে ভুলগুলো হয়েছে সেই ভুল থেকে শুধরাতে হবে। এবং একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমাদের সেনাবাহিনী একটা আমাদের গর্বের জায়গা। বাংলাদেশের আর কিছু নিয়ে আমরা কথা না বললেও আমরা সেনাবাহিনী গর্ব করতে পারি। সাম্প্রতিক জামাতের নেতা ঢাকা ১৭ আসনের, যিনি তারেক রহমানের বিপরীতে দাঁড়িয়েছেন, ডক্টর খালিকুজ্জামানের সাথে ক্যান্টনমেন্টের গেটে সেনাবাহিনীর বাকবিতণ্ডা হয়েছে। এটার জন্য আমি যতটুকু জেনেছি, খালিকুজ্জামান সেনাবাহিনীর কাছে ক্ষমা চেয়েছেন, আমি যতটুকু জেনেছি ভেতরের খবর। এবং জামায়াতের আমির তাকে শাসিয়ে বলেছেন সেনাবাহিনীর সাথে এই আচরণ গ্রহণযোগ্য নয়। তার মানে খালিকুজ্জামান ক্ষমা চেয়েছেন। কিন্তু সেনাবাহিনীকে এবার ক্ষমা চাইতে হবে। আবারও বলছি, ওয়াকারুজ্জামানের বাহিনীকে ক্ষমা চাইতে হবে, জামাতের কাছে না, দেশবাসীর কাছে। সেনাবাহিনীর বডি ক্যাম, শরীরের সাথে লাগানো যে ক্যামেরাটা আছে, সেই ক্যামেরার ফুটেজ একজন হিন্দুস্তানি এজেন্টের কাছে কি করে পৌঁছিল? হিন্দুস্তানি এজেন্ট চিনবেন? তিনি হলেন বাংলাদেশের একজন করাপ্টেড সেনা, মানে বহিষ্কৃত সেনা সদস্য, জোকার নায়ক, যাকে আমি বলি জোকার নায়ক। জোকার বুঝেন তো? অনেক জোকার আছে বাংলাদেশের ফিল্মে, জোকারি কত, দিলদার, টেলিসামাত, নাম শুনছেন তো? আবার বিদেশে আছে, মানে ভারতে আছে অনেক দুর্দান্ত জোকার। তো বাংলাদেশের মিডিয়া জগতে একটা অপরিচিত নাম ছিলেন। হঠাৎ করে হাসিনার ফ্যাসিস্ট রেজিমে একটি মাত্র আল জাজিরার সংবাদে তাকে আমরা চিনেছিলাম। সে জোকার নাইম, তিনি তার ফেসবুকে এই ভিডিওটি কিভাবে রিলিজ করলো, এই ফুটেজটা তার কাছে গেল কি করে? তার মানে ক্যান্টনমেন্টের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে প্রতিটি ফুটেজ এভাবে শত্রুর হাতে পৌঁছে দিচ্ছে হাসিনার রেজিমের দালালরা। ডিজিএফআই, আবার বলছে ডিজিএফআই এর মধ্যে অনেক দালাল বসে আছেন। যারা শুনছেন আমার বন্ধুরা, আহত হবেন না। জোকার নাইমের মতো একজন দেশদ্রোহীর হাতে এই ফুটেজ গেল কি করে? প্রশ্নটা আবার সেখানে। ভালো করে প্রশ্ন করুন নিজেকে। এই ব্যক্তি
ইসরায়েলের ডিভাইস বাংলাদেশের পলিটিশিয়ানদের কথা আড়ি পাতার জন্য যে পেগাসুস সফটওয়্যার ইসরায়েল থেকে কেনার কাজটি করেছিলেন, এবং তিনি ইসরায়েলের সাথে কানেক্টেড, ইসরায়েলের গণমাধ্যমের সাথে কানেক্টেড এই ব্যক্তি জোকারনাইন। তাকে বিশ্বাস করে আমাদের গোয়েন্দা সংস্থা অর্থায়নের মাধ্যমে তাকে কিন্তু অর্থায়ন করে, অর্থ দিয়ে তাকে পালে। আর যেখানে তিনি অর্থ পান নিজেকে এভাবে বিক্রি করেন। তিনি কোনো সাংবাদিক নন, তাকে আমি ব্যক্তিগতভাবেই সাংবাদিকতা করি 25 বছরের উপরে, আমি কখনো তার নাম শুনিনি, কখনোই শুনিনি। আমি কিন্তু মূলধারে কাজ করেছি। বাংলাদেশের প্রথম সারির 4টা টেলিভিশন, যার 1 নম্বর পজিশনে ছিল, সেই টেলিভিশনে কাজ করেছি, সর্বোচ্চ পদে নিউজ এডিটর ছিলাম। ওই আজকে বের হয় কালকে বের হয় না এই পত্রিকায় কাজ করিনি, ওই টেলিভিশন না যেটা কেউ চেনেন না, চ্যানেল 1 থেকে যাত্রা শুরু, 21 টিভিতে গিয়ে থেমেছি। ইন্টারন্যাশনাল গণমাধ্যমে কাজ করেছি লন্ডনে বসে। আমি এই নামটি শুনিনি কখনো। হঠাৎ করে প্রাইম মিনিস্টার ম্যান, আমাদের সাবেক করাপ্টেড সেনা অফিসার, আরেক করাপ্টেড আজিজকে নিয়ে একটি অনুসন্ধান প্রতিবেদন আসে আল জাজিরা, যেটা নেপথ্যে কাজ করেছিল কনক সরওয়ার ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য। কিন্তু সবাই এটার মাধ্যমে ওই জোকার নাইনকে চেনে। সেই লোক কি করে ওসমান হাদির খুনি পালিয়ে গেল, কোথায় গেল, কোথায় বাসা চেঞ্জ করলো, কোথায় জায়গা পরিবর্তন করলো, কোথায় পানি খেলো, কার সাথে কথা বললো, ডিটেল জানে, লন্ডনে বসে জানে। অর্থাৎ খুনিরা তাকে সবকিছু জানিয়ে দিয়েছে, এবং খুনিরাই তাকে তথ্য দিয়েছে, বলে দাও যে সে দেশ ছেড়ে চলে গেছে, তাকে যেন পুলিশ আর খোঁজাখুঁজি না করে। মানে যারা খুন করেন তারাই এই কাজটি করেন মোটিভটাকে, দৃষ্টিটাকে ফেরাবার জন্য। ইন্টারেস্টিং ব্যাপার, এই ব্যক্তি বিদেশে বসে সকল খবর জানেন। বাংলাদেশের বড় বড় অনুসন্ধান রিপোর্টাররা সেই তথ্য খুঁজে পায় না। আমাদের ডিজিএফআই, এনএসআই, এসবি, র্যাব, ইন্টেলিজেন্স, পুলিশ ইন্টেলিজেন্স, ডিবি, কেউ যে তথ্য জানে না তিনি বিদেশ বসে জানেন। তার মানে তাকে তথ্যগুলো দিচ্ছে বাংলাদেশ থেকে, এবং তিনি ফেসবুকে দেন, এটার জন্য মাসোহারা পান। কালকে যদি আপনি টাকা দেন, কালকে আপনার বিরুদ্ধে কথা বলবে। না সে বিএনপি, না সে জামাত, না সে আওয়ামী লীগ, তবে সে দিন শেষে একজন, কি বলবো, প্রতিটা বোঝেন, টাকার বিনিময়ে যারা শরীর বিক্রি করে, তিনি টাকার বিনিময়ে সোশ্যাল মিডিয়ার ফেসবুক টেসবুক বিক্রি করে এই খবরগুলো দেন। সেনাবাহিনীর মধ্য থেকে এই বডি ক্যামের ফুটেজ বিদেশে থাকা রাষ্ট্রদ্রোহী একজন করাপ্টেড ব্যক্তি পেল কি করে, এই জবাব ওয়াকারুজ্জামান আপনাকে দিতে হবে, 100% আপনাকে দিতে হবে। যদি আপনি না দেন, তাহলে সেনাবাহিনীর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠবে। সেনাবাহিনীকে আবারও বলছি, পুরো সেনাবাহিনীর এই দায়িত্ব নেবে না। সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমিক বহু অফিসার আছে, বহু সদস্য আছে, এই দেশটা টিকে আছে তাদের কারণে। কিন্তু উপরে বসে থাকা বহু করাপ্টেড লোক আছে, যাদের ভুঁড়ি এত বড় হয়ে গেছে, যারা রাষ্ট্রের উচ্চ পদকে ম্যানেজ করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেন। রাষ্ট্রের ভেতরে, রাষ্ট্রের বাইরে তাদের অনেক টাকার মালিক, অনেক টাকার জমে গেছে, পাহাড় জমেছে। সেই সব ব্যক্তিদের আমরা দেখেছি হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বহু অফিসার পালিয়ে গেছেন। তার মানে সেনাবাহিনীর ঘাড়ে দোষ আছে, তারা নিষ্কুলুষ পবিত্র নয়। তাহলে সেনাবাহিনী পালালো কেন? সেনাবাহিনী তাহলে সেফ জোন, এখন তাদেরকে রাখা হয়েছে, কি বলবো, যে সেনা ক্যান্টনমেন্টের মধ্যে 15 জনকে রাখা হয়েছে অপরাধ ট্রাইব্যুনাল, মানে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি হিসেবে। কেন রাখা হয়েছে? তার মানে সেনাবাহিনীর মধ্যে অপরাধ ছিল, এটা প্রমাণিত হয়েছে। প্রশ্ন হলো, জামাতের যে ব্যক্তি কথাগুলো বলেছেন, এটাকে আমি সাপোর্ট একেবারেই করি না। আমাদের চেকপোস্টের এমপিরা তাদের দায়িত্ব পালন করছেন। আমি ক্যান্টনমেন্টের ভেতরে অধিকাংশ সময় আমার ঢাকাতে গেলে কাটে। এদের সাথে সেদিনও আমার গাড়ি আটকেছে। আমার ড্রাইভার ভুল করে একটা ইউটার্ন নিচ্ছে, ক্যান্টনমেন্টের ভেতর থেকে তেল কিনবে। সে বোঝেনি যে ক্যান্টনমেন্টে সিভিলিয়ানরা তেল কিনতে পারে না, আটকে দিয়েছে এমপি। ভদ্রলোক আমাকে চিনছেন, আমি প্রথম গাড়ি থেকে নামিনি, আমার ড্রাইভার হাতে পায়ে ধরছেন, মানে বুঝিয়েছেন, হাতে পায়ে মানে তাকে বুঝিয়েছেন। পরে আমাকে বলে, স্যার আপনি একটু কথা বলেন। আমি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সে আমাকে বুকে জড়ায় বলছে, আমি তো আপনার ভিডিও দেখি মাসুম ভাই, আজকে আপনাকে বাস্তবে দেখলাম, দেশে আসছেন কবে? আমি বললাম, ভাই একটু ক্ষমা করা যায় কিনা, আমার ড্রাইভার জানে না, সে ক্যান্টনমেন্টে গাড়ি চালায়নি, তাকে একটু সতর্ক করে দেয়। তো মাসুম ভাই আপনি বলছেন, আমি কি করবো? আমি বললাম, দেখেন আইন যেটা বলে, আমি আমার চেহারা দিয়ে আপনাকে ক্ষমা করতে বলবো না, কারণ আমার হাতে ক্ষমার অপশনও আছে। আমি ক্ষমা করব,
তবে আপনার ড্রাইভারকে সতর্ক করেন, সেটা অবশ্যই আপনিও করবেন, আমিও করবেন। আইন সবার জন্য সমান। খালিকুজ্জামান সেখানে গানম্যান নিয়ে ঢুকবেন, তার বক্তব্যটা ছিল, আমি এখান দিয়ে ঢুকে আমি তো ক্যান্টনমেন্টের বাইরে যাব, তখন আমার নিরাপত্তা কে দেবে? প্রশ্নটি ঠিক আছে, কিন্তু ক্যান্টনমেন্টের ভেতরে গানম্যান নেওয়ার কোনো বৈধতা কারণে কোনো সিভিলিয়ানদের নেই, এটাও কিন্তু নয়। একজন এমপি কিছু করতে পারবে না। আবার এটাও ঠিক, ক্যান্টনমেন্টের ভিতরে ইদানিং অনেকে একটু গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে, এই অভিযোগটা ওই এমপির না, সেনাবাহিনীর বিরুদ্ধে। এটাও ঠিক। এখন কোথায় যাবেন? রাষ্ট্রের একটা জায়গায় পচন ধরলে অনেক জায়গায় গন্ধ বেরোয়, এই গন্ধটা সেখান থেকে বেরোচ্ছে। আবার আজকের ভিডিও কয়েকটা প্রশ্ন আমি রেখে যাব ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে, আমার প্রিয় সেনা সদস্যদের উদ্দেশ্যে। প্রথম কথা, সেনাবাহিনীর ভেতরের বডি ক্যামের ফুটেজ বাইরে গেল কি করে? এটার জন্য অবশ্যই যারা সংশ্লিষ্ট দায়ী রয়েছে তাদের বিচার করতে হবে। এটা যদি বিচার না হয়, আগামী দিন এটার জন্য সেনাবাহিনীকে এই কলঙ্ক বহন করতে হবে, যেটা শেখ হাসিনার রেজিমের কারণে সেনাবাহিনীরা এখনো মাথা উঁচু করতে পারে না। 2 নম্বর বিষয়, 1/11 আগে পরে বাংলাদেশ সেনাবাহিনীর উপর ফ্লাইং কিক দেওয়ার ঘটনা ঘটিয়েছিল কোন রাজনৈতিক দল, সেই বিচারটি কি আদৌ হয়েছে? খালিকুজ্জামান কিক দেয়নি, তিনি বিতর্কে গেছেন, তিনি সেনাবাহিনীকে বিগত কর্মের জন্য দায়ী করেছেন, বিগত কর্মের জন্য সেনাবাহিনী দায়ী করেছেন। এই সেনাবাহিনী অনেক অপরাধে জড়িয়েছে, সেটা তিনি উল্লেখ করেছেন। বাট তার ক্যান্টনমেন্টের গেটে এই বিতর্ক বৈধ ছিল না, এটাকে আমি একদম সমর্থন করি না। কিন্তু সেনাবাহিনীকে দায়ী করে যে বক্তব্যগুলো তিনি দিয়েছেন, এটা কিন্তু সত্যই বলেছেন। কিন্তু সেনাবাহিনী বা আমাদের সেনা সদস্যদের পোশাকে যারা লাথি দিয়েছিলেন, ফ্লাইং কিক দিয়েছিলেন, মনে আছে কারা দিয়েছেন? ফার্মগেট এরিয়া। আমি তখন চ্যানেল 1-এ কাজ করতাম, এটা নিয়ে আমি রিপোর্টও করেছিলাম। তারা যদি আজকে বড় বড় কথা বলেন, আমাদের লজ্জা লাগবে। আমরা দেখেছি আমাদের র্যাব সদস্যদের চিটংয়ের একটি জায়গায় হামলা করে হত্যা করা হয়েছে। আমাদের সেনাবাহিনীর সাথে বিগত সময় কারা খারাপ আচরণ করেছে জানি আমরা। এই দেশে রাজনৈতিকভাবে কারা সন্ত্রাস ছড়ায় সেটাও আমরা জানি। এটা আর বিষয় নয়। জামাত যদি এই ব্যাপারে সেনাবাহিনীর কাছে ক্ষমা চায়, অবশ্যই বিষয়টি মাথায় রাখতে হবে, ক্ষমা চাইতে হবে। সেনাবাহিনীকে যারা নতভাবে, দুর্বলভাবে বা যারা অপমান করবে, তারা এই রাষ্ট্রের সাথে গাদ্দারি করার সামিল। কারণ এটা আমাদের পরিচয়, সেনাবাহিনী আমাদের পরিচয়। আবার সেনাবাহিনীর মধ্যে যারা দলবাজ, চাটুকার, তাদেরকেও সেনাবাহিনীর পোশাকটা খুলে বাইরে যেতে হবে। এই পোশাকে রাজনীতি চলবে না। 3 নম্বর, সেনাবাহিনীর ফুটেজ, গোপনীয়তা, তথ্য যারা বাইরে পাচার করে, তারা এই রাষ্ট্র বিরোধী, রাষ্ট্রের বলবে এক কথায় যারা হাসিনার দালাল, তাদেরকে মুক্ত করতে হবে। ওয়াকারুজ্জামানকে তাদেরকে বসিয়ে রাখলে এরকম খালিকুজ্জামানরা বহু বিতর্ক ছড়াবে, কালকে আরেকজন বিতর্ক ছড়াবে। এই সেনাবাহিনীকে বিতর্কিত যারা করছে তাদেরকে অবশ্যই এই জবাবটি দিতে হবে। শেষ যে বিষয়টি, রাজনৈতিকভাবে এখন অনেক কিছু চলছে। একটি পক্ষকে বেশি সমর্থন দেওয়া হচ্ছে, সুবিধা দেওয়া হচ্ছে, অন্য পক্ষকে দেওয়া হচ্ছে না, এগুলো নিয়ে বিতর্ক আছে। কিন্তু এখন প্রফেসর ইউনূসের আমলে যদি আমরা দেখি যে ফ্রি ফেয়ার ইলেকশনের কোনো ফিল্ড তৈরি হয়নি, এটা আমাদের জন্য সবচেয়ে বড় কষ্টের হবে, লজ্জার হবে। কারণ হাসিনাকে আমরা বিগত সময় গালি দিয়েছি, বেগম জিয়ার আমলেও বিতর্ক হয়েছে নির্বাচন নিয়ে, যে জন্য তত্ত্বাবধায়ক পদ্ধতি বাংলাদেশে এসছে। আজকে প্রফেসর ইউনূস তিনি কোনো দলীয় ব্যক্তি নন, কিন্তু তিনি বা তার প্রশাসন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সুবিধা দিচ্ছে কোনো কোনো দলকে। এটা বন্ধ হওয়া জরুরি, নতুবা আগামী দিনের ইলেকশন বিতর্কিত ইলেকশনের রূপ নেবে। প্রফেসর ইউনূস চেয়েছেন একটি সবচেয়ে ফ্রি ফেয়ার বা একটা প্রশংসনীয় নির্বাচন করতে। এটা করতে হলে প্রশাসনের মধ্যে যারা একটু তাবেদারি করবেন, দলবাজি করবেন, দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সে যেই হোক। দর্শক, আপনারা আমার এই মতামতের সাথে এক কিনা অবশ্যই জানাবেন যে সেনাবাহিনীর সাথে জামাতের এই আচরণটি গ্রহণযোগ্য কিনা, এবং খালিকুজ্জামান যে কথাগুলো বলেছেন যে তিনি তারেক রহমানদের জন্য সেনাবাহিনী ক্যান্টনমেন্টে চেটে একদম পরিষ্কার করে ফেলছে, এটা কতটুকু সত্য এবং এটাকে সমর্থন করেন কিনা। আপনাদের কমেন্ট আশা করব। ইনশাআল্লাহ আগামী বিগত সময়ের মতো আবারও নিয়মিত দেখবেন আমাকে।
আবারও বলছি, সেনাবাহিনীর প্রতি আমাদের ভালোবাসা অসীম। তবে যারা সেনাবাহিনীকে বিতর্কিত করছেন, সেনাবাহিনীর উচিত তাদের পোশাকটা খুলে রেখে দেয়া। কারণ বিগত 16 বছর সেনাবাহিনী যথেষ্ট দুর্নাম কামিয়েছিল ওই কয়েকজন ব্যক্তির জন্য, জিয়াউল আহসানদের মতো ব্যক্তিদের জন্য, কর্নেল মুজিবদের মতো ব্যক্তিদের জন্য। অতএব পুরো রাষ্ট্রীয় বাহিনী কোনো কয়েকজন ব্যক্তির জন্য এই দায়ভার নিতে পারে না। তাই এটার জবাব সেনাবাহিনীর পক্ষ থেকে আসতে হবে। বডি ক্যামের ফুটেজ জোকার নাইট বিদেশি বসে পেল কি করে, এবং এই ফুটেজ আর কোথায় কোথায় যাচ্ছে, ক্যান্টনমেন্টের মধ্যে আরো গোপনীয়তা বাইরে কোথায় কোথায় শত্রু রাষ্ট্রের কাছে যাচ্ছে কিনা, এই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে সেনাবাহিনীকে। আর সেনাবাহিনীর মধ্যে যারা রাজনৈতিকভাবে কাউকে সুবিধা পাইয়ে দিতে চায়, মনে রাখবেন 12 তারিখের পর তারা আবার হাসিনা মতো দেশ ছেড়ে পালাবে, অথবা গোত্র বা বর্ণ চেঞ্জ করে বা সুর পরিবর্তন করে তারা আবার নতুন দলের দালালি শুরু করবে। এইরকম সেনাবাহিনী আমরা চাই না। মেরুদণ্ডহীন বা দলবাজ বা চাটুকার আমরা চাই না। আমরা দেশপ্রেমিক সেনাবাহিনী চাই। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।